হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। আজকে কিন্তু আপনারা শুনতে যাচ্ছেন আমাদের ভূত আড্ডা ইউটিউব চ্যানেলের 100তম এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ইমরান এইচ খান। আজকের এই স্পেশাল দিনে আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল একটা ঘটনা। প্রথমত, আমরা এই 100টা এপিসোড ইতিমধ্যে পার করতে চলেছি। এটা সম্পূর্ণ সম্ভব হয়েছে আপনাদের জন্য, আপনাদের ভালোবাসায়, আপনাদের সাপোর্টে আমরা এত দূর এগিয়ে আসতে পেরেছি। আশা করি এইভাবেই আমাদেরকে সাপোর্ট দেবেন সামনের পথগুলোকে সুগম করার জন্য। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের সবার প্রিয় মকসেদ ভাইয়ের ডাকিনী পিশাচ নামক একটা দুর্দান্ত মারাত্মক লেভেলের ঘটনা। সত্যি অসাধারণ, এক কথায় মাস্টারপিস একটা স্টোরি মকসেদ ভাই আমাদেরকে লিখে পাঠিয়েছেন। আশা করি আজকের রাতটা আপনাদের জন্য ভয়ঙ্কর সুন্দর হতে যাচ্ছে। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে ইচ্ছুক হন তাহলে আপনাদের জন্য দুটি বই আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা আমাদের কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন, আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ের ঘটনাটি আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো বন্ধুগণ, আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব আপনার আমার সকলের প্রিয় মকসেদ ভাইয়ের লেখা ডাকিনী পিশাচ। চলুন ঘটনাটি শুনে আসি। ঘটনাটি আমাকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় ইমরান এইচ খান ভাই। আশা করি আপনি এবং ভূত আড্ডার সকল লিসেনার সবাই অনেক ভালো আছেন। আমি মকসেদ হাসান, বাসা নেত্রকোনা সাতপাই রেল ক্রসিং। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। প্রিয় লিসেনার্স, আপনাদের ভালোবাসায় আমাদের ভূত আড্ডা চ্যানেল অনেক দূর এগিয়ে যাচ্ছে। আপনারা যদি আমাদের এমনভাবে সাপোর্ট করেন ইনশাআল্লাহ, তাহলে অনেক দূর এগিয়ে যেতে পারবো। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, সবাই লাইক কমেন্ট করবেন প্লিজ। আপনাদের এক একটা কমেন্ট আমাদের নতুন ঘটনা লেখার অনুপ্রেরণা যোগায়। অনেক কথা বলে ফেললাম, আর কথা না বাড়িয়ে এবার ঘটনায় চলে যাই। তিথির সঙ্গে আমার পরিচয় রমনা পার্কে। ছোট ফুপার সঙ্গে দেখা করতে গিয়েছি মৎস্য ভবনে, তার অফিসে। তিনি আমাকে দেখা করতে বলেছেন। অনেক দিন যাবৎ একটা চাকরির জন্য ধর্ণা দিচ্ছিলাম। এই হবে, এই হচ্ছে, এমন করেই বছরখানেক চলে যাচ্ছে, কিন্তু চাকরি আর হচ্ছে না। ফাঁকে আজ এটা করো তো কাল ওটা নিয়ে আয়, এই নিয়ে নানান কাজ আমাকে দিয়ে দিব্যি করে নিচ্ছেন ফুপা ফুপি দুজনেই। গরিবের বউ যেমন সবার ভাবি হয়, তেমনি আত্মীয় স্বজনের মধ্যে কারো একটি বেকার ছেলে থাকলে সেও সবার সম্পত্তি হয়ে যায়। আমার অবস্থাও তাই। গত রাতে ফুপি বাসায় ফোন করে আমাকে সকাল 11টার সময় ফুপার সঙ্গে তার অফিসে দেখা করতে বলেছেন। বাবার ধারণা ফুপা আমার চাকরির খোঁজে জান দিয়ে দিচ্ছেন। শুধুমাত্র আমার অযোগ্যতার কারণেই চাকরি হচ্ছে না। বাবা আজ প্রায় বছরখানেক হলো প্যারালাইজ হয়ে বিছানায়। বাম পা হাত একেবারেই নাড়াতে পারেন না, মেজাজও তাই প্রায়ই চড়ে থাকে। আমি কিছু করতেও পারছি না, বলতেও পারছি না। আমি ফুপার অফিসে চলে এসেছি সকাল 11:15টায়, কিন্তু এসে শুনি ফুপা মিটিংয়ে ব্যস্ত। আমাকে 2টার পর দেখা করতে বলেছেন। বাকি সময়টুকু কি করে এই ভাবছি।
ফুপার অফিস থেকে বের হয়ে রমনা পার্কে ঢুকে গেলাম। এই সময়টাতে পার্কের পরিবেশ বেশ শান্ত থাকে। সকালের স্বাস্থ্য সচেতনদের চাপটা একটু কম থাকে, বেশ নিরিবিলি হয়ে পড়ে। আমি হাঁটতে হাঁটতে লোকেদের পাশে এসে পড়ি। মাথার ভেতর চিন্তা খালি একটাই, বেঞ্চ দেখলে লম্বা একটা ঘুম দেব। তারপর ফুপার সঙ্গে দেখা করে অন্য করণীয় ঠিক করা যাবে। লেকের পারে একটা জটলা চোখে পড়ল। আমার কৌতূহল বরাবরই বেশি। কাছে গিয়ে আমি কি হচ্ছে দেখার জন্য উকি দিলাম। শাড়ি পরা ফর্সা করে একটা মেয়ে বসে আছে বেঞ্চিতে। তার সামনে বিশালাকৃতির একটা কালো রঙের কুকুর মাটিতে মুখ লম্বা করে শুয়ে আছে। এত বড় কুকুর সাধারণত দেখা যায় না। কুকুরটাই মানুষের কৌতূহলের কারণ। আমি বরাবর উপর দিকের একটা বেঞ্চিতে শুয়ে পড়লাম। উদ্দেশ্য কি হয় দেখব। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বলতে পারবো না। চোখ খুলে দেখি মেয়েটা আমায় ডাকছে। আকাশ কালো হয়ে আছে, খুব সম্ভবত বৃষ্টি হবে। আমি উঠে বসলাম। আমি জিজ্ঞেস করলাম, আপনি? আমার চোখে মুখে বিস্ময়। তখন মেয়েটি বলল, আমাকে একটু কোথাও পৌঁছে দেবেন? আমি এখানকার কিছুই চিনি না। মেয়েটি বিনয়ের সঙ্গে বলল। পাশে দাঁড়িয়ে আছে সেই বিশালাকৃতির কুকুরটি। এবার আমি বললাম, কোথায় যাবেন? মেয়েটি বলল, আমি জানি না, তবে আমাকে নিরাপদ কোথাও দিয়ে আসুন। মেয়েটি খুব আস্তে আস্তে কথাগুলো বলল। আমি অবাক হলাম, এ মেয়ে কি বলে? এটা কোনো কথা হলো? আমি ঘড়ি দেখলাম, 2:30 বাজে। ভেতরে ভেতরে চমকে উঠলাম। আজ খবর আছে, ফুপা নিশ্চয়ই 14 গোষ্ঠী উদ্ধার করবে। তখন আমি মেয়েটিকে বললাম, আপনি বলুন কোথায় যাবেন, আমি আপনাকে পৌঁছে দেব। আমি শোয়া থেকে উঠতে উঠতে বললাম কথাগুলো। মেয়েটি সত্যি বলতে অসম্ভব সুন্দরী। টানা টানা চোখ, কমলা ফর্সা গায়ের রং। আমি উপেক্ষা করতে পারছি না। তখন মেয়েটি বলল, আমার নাম তিথি। আমি আসলে এখানে নতুন, কাউকেই চিনি না, কাউকে বিশ্বাসও করতে পারছি না। তাই বলছিলাম আপনি যদি একটু উপকার করতেন। মেয়েটির কথার বিনয়ে ঝরে পড়ছে। এমন বিনয়ের সুরে বহুদিন কেউ কথা বলেনি আমার সঙ্গে। তাই মনে মনে ঠিক করলাম আমি মেয়েটিকে সাহায্য করব। তখন আমি মেয়েটিকে বললাম, কিন্তু আমার তো একটু কাজ আছে, মানে আমাকে এখন ওই ফুপার অফিসে যেতে হবে। আমি হাতঘড়ির দিকে তাকিয়ে কথাগুলো বললাম। তখন মেয়েটি বলল, কোনো অসুবিধা নেই, আপনি আপনার কাজ আগে শেষ করুন, তারপর না হয় আমাকে হেল্প করবেন। তখন আমি বললাম, বেশ, চলুন তাহলে। এই বলে আমি কুকুরটির দিকে তাকালাম। আমাকে তাকাতে দেখে মেয়েটি বলল, এটা আমার কুকুর, ওর নাম রন। কোনো ভয় নেই, আমার উপর কেউ আঘাত না করলেও কিছুই বলবে না। আমরা হাঁটতে শুরু করলে কুকুরটিও আমাদের সঙ্গে সঙ্গে হাঁটতে লাগলো। কিছু বলতে হলো না, এমনিতেই ফুপার অফিসে ঢুকতে হলে নানান রকমের ঝক্কি ঝামেলা পোহাতে হয়। একজন পাশ থেকে দেখে তো অন্যজন ফোন করে, আর একজন বসিয়ে রাখে নানান যন্ত্রণায়। কিন্তু আজ কিচ্ছুই লাগলো না। আমি বিনা বাধায় ভেতরে ঢুকে পড়লাম। সেই সঙ্গে আমি বেশ অবাক হলাম। এখন ফুপার তেমন কোনো ব্যস্ততা নেই। দেখে মনে হলো তিনি বেশ ফুরফুরা মেজাজে আছেন। আমি মেয়েটিকে রিসিপশনে বসিয়ে ফুপার রুমে গেলাম। ফুপা কি জানি লিখছিলেন। আমি ফুপাকে বললাম, ফুপা, আসবো? তিনি মাথা তুলে বললেন, আরে এসো এসো, তোমার জন্যই তো বসে আছি, বসো। কি খাবে বলো? তাহলে বসো, আমি হাতের কাজটা শেষ করে তোমার সঙ্গে বসছি। ফুপা লিখছেন, আমি বসে আছি তার সামনের চেয়ারে। অফিসটা বেশ পরিপাটি আর গোছানো, সরকারি অফিসারদের অফিস যেমন হয় আর কি। ফুপা বেল বাজাতেই পিয়ন আসলো। তিনি লেখা কাগজটা তাকে দিয়ে বললেন, এটা পরিমল বাবুকে দিয়ে দাও। তারপর চেয়ারে হেলান দিয়ে বললেন, তুমিয়া জগলু, কি খবর?
বন্ধু বান্ধব নিয়ে ঘুরছো তো খুব। মেয়েটি কে হে বাবা? তিনি হেসে হেসে কথাগুলো জিজ্ঞেস করলেন। আমি তাকিয়ে দেখলাম ফুপার বাম পাশে রাখা সিসিটিভিতে তিথি মেয়েটাকে দেখা যাচ্ছে। আমি থতমত খেয়ে গেলাম। কোনো রকমে বললাম, না মানে?" তখন ফুপা বলল, আরে মানে টানে রাখো, এখন তো তোমাদেরই বয়স, আনন্দ ফুর্তি করো। আমাদের মতো বুড়া হলে তো আর সময় পাবে না। তোমার ফুপিকে দেখো না, সারাদিন পীর ফকির নিয়ে আছে। ফুপি আবার কোনো এক ফকিরের মুরিদ হয়েছেন। প্রতি শনিবার তিনি ফকির বাবার কথা মতন রোজা রাখেন। ফুপার কথাবার্তায় আমি বেশ অবাক হলাম। তিনি এভাবে কোনোদিনও আমার সঙ্গে কথা বলেননি। তাহলে আজ কি হলো? তখন ফুপা আমাকে বলল, তা ওকে ওখানে বসিয়ে না রেখে ভেতরে নিয়ে আসো, আমার সঙ্গে পরিচয় করিয়ে দাও। ফুপা সিসিটিভিতে তিথির দিকে তাকিয়ে কথাগুলো বলল। তখন আমি বললাম, না মানে?" আমি কিছু বলতে চাইলাম, কিন্তু ফুপা আমার কথা আটকে ফুপা বলে উঠল, আরে যাও যাও, নিয়ে আসো ওকে। ফুপা আমায় তাড়া দিলেন। এমন সময় কিছুক্ষণ আগে আসা সেই পিয়নটি ভেতরে এসে ফুপাকে একটি কাগজ দিল। ফুপা তাতে সাইন করে লোকটির হাতে দিয়ে বলল, রিসিপশনে বসা ম্যাডামকে ভেতরে নিয়ে আসো। আমি আর কিছু বললাম না। বাসায় ফিরছি সন্ধ্যা 7টায়। তিথিকে নিয়ে বেশ কয়েকদিন হোটেলে গিয়েছি ওর থাকার ব্যবস্থা করার জন্য, কিন্তু কোনো লাভ হয়নি। কোথাও ওর পছন্দ হয়নি। তার উপর সঙ্গে এত বড় একটা কুকুর নিয়ে কেউ হোটেলে থাকতে দিত না। শেষমেশ বাসায় নিয়ে এলাম। মনে মনে ভাবলাম, আমার ছোট বোন লাবণীর সঙ্গে আজকের রাতটা থাক, কাল কোনো এক মহিলা হোস্টেলের ব্যবস্থা করে দেব। বাসায় ঢুকে দেখি ফুপি বাবার সঙ্গে বসে আছে। আমাদের বাড়িটা এল শেপটের একতলা ভবন। লম্বা করে একটানা ঘরগুলো তৈরি। কর্নারের রুমটাতে বাবা মা থাকেন, তারপরেরটায় লাবণী, আর প্রথমটায় আমি আর আমার ছোট ভাই তমাল। এক পাশে রান্নাঘর, অন্য পাশে বাথরুম। সামনে প্রায় 5 ফিট খোলা জায়গা, সেখানে সারি করে 3টি নারিকেল গাছ, তার ফাঁকে ফাঁকে নানান জাতের ফুলের গাছ। বাগানের গাছগুলো লাবণীর হাতে লাগানো, কয়েকটাতে আবার ফুলও ফুটেছে। বাসায় ঢুকতেই তিথির দিকে এক ঝলক তাকিয়ে লাবণী আমাকে হাত ধরে ওর ঘরে নিয়ে গেল। তিথি বাহিরে দাঁড়িয়ে আছে। লাবণী আমাকে বলল, ভাইয়া, তুমি মনে হয় ওনাকে নিয়ে ফুপার অফিসে গিয়েছিলে, তাই না? আমি বললাম, হ্যাঁ। তারপর লাবণী যা বলল তা হলো, ফুপি নাকি সন্ধ্যার পর বাসায় এসে উঠেছে এবং মা বাবাকে বলেছে আমি নাকি কোনো মেয়েকে নিয়ে ঘোরাফেরা করছি, সংসারের প্রতি কোনো খেয়াল নাই, বংশের মান সম্মানও নাকি মাটিতে মিশিয়ে ফেলেছি। উনি কাউকে মুখ দেখাতে পারছেন না। নিজ ভাইয়ের ছেলে এমন হবে তিনি তা কল্পনাও করতে পারেননি। এখন ওনার মেয়ে, তারপর লাবণীকে কিভাবে বিয়ে দেবেন? কোন ছেলে আর এই বংশের মেয়েকে বিয়ে করবে? আমি হেসে লাবণীকে সব খুলে বলায় ও বলল, ভাইয়া, কোনো সমস্যা নেই, তিথি আপু আমার সঙ্গে থাকতে পারবে। এই বলে ঘর থেকে বের হয়ে এসে ও তিথিকে নিজের ঘরে নিয়ে গেল। আমি বাবার রুমে ঢুকলাম। ফুপি বাবার ঘরে বসে কাঁদছেন, মা দাঁড়িয়ে আছেন। বাবার কাছে খাটে আলতো করে হেলান দিয়ে মা দাঁড়িয়েছিল। তখন ফুপু আমাকে দেখেই বলল, ওই যে তোমাদের গুণধর পুত্র এসেছে। আমাকে ঢুকতে দেখে শাড়ির আঁচলে মুখ মুছে ফুপি বললেন, ফুপি কথাগুলো বললেন। তখন আমি বললাম, আহা ফুপি, আপনি কি শুরু করেছেন? মেয়েটি বিপদে পড়েছে তাই সাহায্য করেছি, এর মধ্যে অন্য কোনো কিছু নেই। আপনি শুধু শুধু কান্নাকাটি করছেন। আমি বিরক্ত হয়ে কথাগুলো বললাম। তখন ফুপি বলল, তুই বললেই হলো, অন্য কোনো কিছু নাই? জলজ্যান্ত একটা মেয়েকে নিয়ে সারা শহরের পার্কে পার্কে হোটেলে হোটেলে ঘুরে এখন বাসায় এনে তুলেছিস, আবার বলছিস অন্য কিছু নাই। আমাদের বোকা মনে করছিস? বল মেয়েটিকে। তখন
আমি বললাম, মেয়েটা বিপদে পড়েছে, ঢাকাতে ওর থাকার কোনো জায়গা নেই, তাই হোটেলে গিয়েছিলাম ওর থাকার ব্যবস্থা করতে। তোমরা যা মনে করছো উনি সেরকম মেয়েই নন। তখন ফুপি বলল, আমাদেরকে চিনাতে হবে না কে কেমন মেয়ে। ফুপি আরো বলল আমার বাবাকে উদ্দেশ্য করে, ভাইয়া তোমরা কি করবে করো, আমি এর শেষ না দেখে বাসায় ফিরছি না। ফুপি আবার কাঁদতে লাগলেন। বাবা কোনো কথা বলছেন না, চুপ করে শুয়ে আছেন, তার মাথা কাঁপছে। তখন বাবা বললেন, সালমা যখন বলছে তুই মেয়েটিকে অন্য কোথাও রেখে আয় বাবা। তখন মা বললেন, কোথায় রাখবো? আজকের রাতটা তিথির সঙ্গে থাকো, কাল না হয় কোনো মহিলা হোস্টেলে রেখে আসা যাবে। তখন আমি বললাম, আমার বোন যদি এরকম বিপদে পড়তো আমি কি তাকে সাহায্য না করে পারতাম মা? তোমরাই কি পারতে তাকে বাসা থেকে বের করে দিতে? আমার লাবণীর সঙ্গে কথা হয়েছে, ও বলেছে মেয়েটি থাকায় ওর কোনো অসুবিধা হবে না। তখন ফুপি বলে উঠল, আমি মেয়েটির সঙ্গে কথা বলবো। এই বলে ফুপি ঘর থেকে বের হয়ে গেলেন। আমি মাকে পুরো ঘটনাটা খুলে বললাম। কিছুক্ষণ পর ফুপি তিথি আর লাবণীকে নিয়ে ঘরে ঢুকলেন। আমার দিকে তাকিয়ে বললেন, এই তুই একটু বাইরে যা। ফুপি হাসছেন, এক হাত দিয়ে ধরে আছেন তিথির হাত। আমি অবাক হলাম এবং হাত ছেড়ে বাঁচলাম। যাক, আপাতত সমস্যার সমাধান হয়েছে। আমি আমার ঘরে এসে খাটে পা ঝুলিয়ে শুয়ে পড়লাম। আসার সময় দেখলাম বারান্দায় কুকুরটি বসে আছে। বাদল, আমাদের কাজের ছেলেটা, কুকুরটিকে বিস্কুট দিচ্ছে, কিন্তু কুকুরটি কিছুই খাচ্ছে না। আমি বাদলকে চা দিতে বললাম। সেই রাতেই কোনো এক কারণে আমার আর তিথির বিয়ে হয়ে গেল। ফুপির এক কথা, এমন মেয়ে হাজারে একটা। আমার মতো নির্বোধের শত জনমের ভাগ্য এমন মেয়ে বউ হিসেবে পাওয়া। তিথির ঘটনা হলো, বাবা মা মারা যাবার পর ও মামা মামির কাছে মানুষ হয়েছে। মামা এক বুড়োর সঙ্গে ওর বিয়ে ঠিক করেছে। এর জন্য মামি ওকে গোপনে বাসা থেকে বের করে দিয়েছেন। লাবণী আর তমাল মিলে আমাদের বাসর ঘর সাজিয়ে দিয়েছে। ফুলের গন্ধে কেমন মাতাল মাতাল লাগছে। বাসায় বেশ খাবার দাবার রান্না করা হয়েছে। ফুপা আর তিশাও এসেছে। তিশাকে আজ বেশ মলিন মনে হলো। আমার সাথে কোনো কথা বলেনি, শুধু একবার ঘরে এসে বলল, আমাকে একবার বললেও তো পারতে, আমি কারো পথের কাঁটাই হতাম না। আমি তখন হাসলাম, বুকের ভেতরটা কেমন জানি করে উঠল। তিথির সারা শরীরে অলংকার। আমি বেশ অবাক হলাম। ওকে জিজ্ঞেস করলাম, এত গহনা কোথায় পেলে? ও তখন হেসে বলল, আমার মা আমার জন্য রেখে গিয়েছিল, আমি সাথে করে নিয়ে এসেছি। এমন সময় দরজায় টোকা পড়ল। শুনতে পেলাম, ভাইজান ঘুমিয়ে পড়েছেন? এটা আসলে বাদলের গলা। আমি দরজা খুলে দিতে ও একটা ট্রে নিয়ে ঘরে ঢুকলো। তাতে এক গ্লাস দুধ আর বিস্কিটের একটা প্যাকেট রাখা। বাদল চলে যেতেই তিথি উঠে দাঁড়ালো। আমি দরজা বন্ধ করে খাটে এসে বসলাম। তিথি দুধের গ্লাসটি আমার হাতে দিয়ে হেসে বলল, নাও, নতুন জীবন শুরু করো। আমিও হাসলাম। নিজের হাসি নিজের কাছেই কেমন যেন বোকা বোকা মনে হলো। দুধ খাওয়া শেষ হতে তিথি আমাকে বলল চোখ বন্ধ করতে। আমি বললাম, কেন? তখন তিথি বলল, আহা করো না। আমি দু হাতে চোখ বন্ধ করলাম। ও বলল, কিচ্ছু কিন্তু দেখবে না বলে দিলাম। আমি চোখ বন্ধ করে আসছি। এদিকে মনে হচ্ছে যুগ যুগ সময় চলে যাচ্ছে। আমি তাকাবার জন্য চোখ খুলবো এমন সময় তিথি বলল, এবার চোখ খোলো। আমি চোখ খুললাম। আমার সামনে তিথি দাঁড়িয়ে আছে। সে মূলত তার কাপড় পরিবর্তন করে অন্য একটা সাধারণ কাপড় পরে আমার সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ করে তিথি আমাকে বুকে টেনে নিল। আমার মনে হলো আমি গভীর অতলে তলিয়ে গেলাম। কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। হঠাৎ একটা খসখস শব্দে ঘুমটা ভেঙে গেল। মনে হলো কে যেন
মেঝেতে পা ঘষে ঘষে ঘরের ভেতর এপাশ থেকে ওপাশ হেঁটে বেড়াচ্ছে, কিন্তু তাকে দেখি কেউ নেই। হয়তো মনের ভুল হবে। তিথির দিকে তাকালাম, ও তখন গভীর ঘুমে তলিয়ে আছে, ঘন ঘন শ্বাস ফেলছে। কেমন যেন মায়া মায়া লাগলো, ঠিক যেন বিশ্বাস হচ্ছে না আমাদের বিয়ের ব্যাপারটা। রাতের ঘটনাটা মনে করতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমার চাদরটা ওর গলা পর্যন্ত টেনে দিয়ে বিছানা থেকে নামলাম পানি খাবো বলে। টেবিলের ওপর পানি আর জগ রাখা ছিল। আমি পানি ঢেলে পানি খাচ্ছি। হঠাৎ কেন যেন মনে হলো তিথি আমার দিকে তাকিয়ে আছে। আমি চকিত পিছনে ঘুরলাম। না, ও তো ঘুমাচ্ছে। আমি বাথরুম থেকে এসে শুয়ে পড়লাম। তিথির বুকে কাপড়টা সরে গেছে। আমি আবার তা ঠিক করে দিচ্ছি, এমন সময় মনে হলো কে যেন বারান্দায় ঠিক ঘুম ভেঙে যাওয়ার শব্দটার মতো পা টেনে টেনে হাঁটছে। এত রাতে কে হাঁটবে? ঘড়িতে বাজে রাত ৩টা ২০ মিনিট। আমি উঠে গিয়ে একটানে দরজা খুলে ফেললাম। না, কেউ তো নেই। কুকুরটা আমার দরজার সামনেই বসে আছে। দরজা খুলতে দেখে মুখ তুলে তাকালো আমার দিকে। কয়েক মুহূর্তের জন্য মনে হলো ওর চোখ দুটো যেন জল জল করছে। আমি দরজা বন্ধ করে এসে শুয়ে পড়লাম। ভোরে মার ডাকাডাকিতে ঘুম ভাঙল। চোখ খুলে দেখি মা আমার মাথার কাছে দাঁড়িয়ে আমায় ডাকছে আর বলছে, খোকা, দেখে যা বৌমা কি করেছে। ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ। আমাকে উঠবার জন্য টানতে লাগলেন। আমি ভয় পেয়ে গেলাম। আবার কি হলো? মার মুখে হাসি দেখে কিছুটা আশ্বস্ত হলাম। আমি বিছানা থেকে উঠে মায়ের পিছু পিছু বাবার ঘরে এসে দেখি বাবা খাটে পা ঝুলিয়ে বসে আছেন, কেউ ধরে নেই। তিথি বাবার পায়ে কি যেন মালিশ করছে। আমি ঢুকতেই আমার দিকে তাকিয়ে হাসলো। অসম্ভব সুন্দর ছিল সেই হাসিটা। আমি মুগ্ধ হলাম। ওকে গতকালের চেয়ে আজ আরো বেশি সুন্দর মনে হচ্ছে। লাবণী বলল, ভাইয়া দেখ, ভাবি বাবাকে ভালো করে দিয়েছে। বাবা উঠে দাঁড়ালেন। আমি ছুটে গেলাম ধরার জন্য। তিনি হাতের ইশারা দিয়ে আমাকে ধরতে না করলেন এবং আমাকে অবাক করে দিয়ে হাঁটতে লাগলেন। খুশিতে আমার লাফিয়ে উঠতে ইচ্ছা করলো। আমি, মা, লাবণী রীতিমতো কেঁদে ফেললাম। বাবা বিড়বিড় করে বলতে লাগলেন, চমৎকার, অতি চমৎকার। তিথি এ বাড়িতে আসার পর বেশ কয়েকটি উপাধি পেয়ে গেল। তার মধ্যে লাবণী দিয়েছে কুকুর রানী, আর তমাল ডাকছে মান্ডা কবিরাজ বলে। আর আমি লাজ লজ্জার ঊর্ধ্বে উঠে কখনো জান কখনো জানু বলে ডাকছি। মহা আনন্দে কাটছে আমাদের দিন। পুরো পরিবারটি আনন্দে ভাসছে। সন্ধ্যার পর ছাদে উঠে বসে সবাই মিলে গান গাইছি। চাঁদের হাসি বাদ ভেঙেছে উছলে পড়ে আলো। এর মধ্যে ফুপার সাথে বেশ কয়েকজনের কথা হয়েছে। মৎস্য অধিদপ্তরের সরকারি পরিদর্শক হিসেবে আমি আগামী মাসে যোগ দিচ্ছি। ফুপু এসেছিল তার ফকির বাবাকে নিয়ে। বাবা দেখে গেছেন। আমি বাসায় ছিলাম না। বেচারা খুব একটা খুশি হতে পারেনি। আমাদের বাড়িতে নাকি শয়তানের আঁচড় লেগেছে। ফুপুও তার কথায় বিরক্ত হয়ে ফকির বাড়িতে যাওয়া কমিয়ে দিয়েছে। তিথির দিকে নাকি বারবার কেমন করে তাকিয়েছিল আর বিড়বিড় করে কি সব দোয়া কালাম পড়ছিল। সেদিন যতক্ষণ ওই ফকির বেটাটা বাসায় ছিল, তিথির কুকুরটাও নাকি ততক্ষণ বেশ অশান্ত হয়েছিল। এরও আগে ২-৩ বার ফুপু ওই ফকিরকে নিয়ে আমাদের বাসায় এসেছেন, কিন্তু এবার মনে হয় শেষ আশা। তিথির কারিশমার কাছে বেটার সব কেরামতি ফেল। তমাল তো বলেই ফেলেছে, ভাবির কেরামতিতে বেটার ঈর্ষা হচ্ছে, তাই তাড়াতাড়ি ভেগেছে। যাবার আগে কুকুরটাকে তাড়াতে বলেছে সব নাশ হয়ে যাবে, সাবধান সাবধান। মা সামান্য ভয় পেলেও সবাই খুব হেসেছি। তিথির দিকে কেমন করে নাকি তাকাচ্ছিলেন শুনে আমার রাগ লেগেছিল। কুকুরটার প্রতি বাদল ও বেশ বিরক্ত। বেশ কয়েকবার আমাকে এসে বলেছে, ভাইয়া
কুকুরটা আমাকে দেখে কেমন জানি করে, মনে হয় কামড়াতে আসবে। ভাইয়া একটু বাবুকে বলে ওকে শান্ত করে দেন না। আমিও খেয়াল করেছি ব্যাপারটা। বাদলকে দেখলেই কুকুরটা গড়গড় গড়গড় একটা শব্দ করে। আমি বলেছি, তুই তোর ভাবিকে বল। আমার কাছে প্রথম দুঃসংবাদটা আসে ২১ তারিখ মঙ্গলবার সকাল ১১টার সময়। আমি তখন বাহিরে যাবার জন্য তৈরি হচ্ছি। এমন সময় তিশার ফোন। ফুপা নাকি অফিসে অসুস্থ হয়ে পড়েছে, তাই ও আমাকে একটু ফুপার অফিসে যেতে বলল। আমি দেরি না করে সঙ্গে সঙ্গেই ফুপার অফিসে ছুটলাম। ফুপার অফিসে পুলিশের গাড়িতে সাংবাদিককে একাকার হয়ে আছে, কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমি পরিচয় দিতে একজন আমাকে ভেতরে নিয়ে গেল। ফুপার রুমে ঢুকে দেখি ফুপাকে মাটিতে শুইয়ে রাখা হয়েছে। ফুপার মাথাটা একদিকে কাত হয়ে আছে, জিভটা সামান্য বের হয়ে আছে, চোখ দুটা খোলা। ফুপা আত্মহত্যা করেছে। সকালে পিয়ন রুমে ঢুকে দেখে ফুপা ফ্যানের সঙ্গে ঝুলছে। ফুপার রুমটাতে এসি থাকা সত্ত্বেও ফুপা নাকি ২ দিন আগেই ফ্যান লাগিয়েছিল। কাউকে কাউকে বলতে শুনলাম ফুপা নাকি দুর্নীতিতে গলা পর্যন্ত ডুবেছিলেন। ফুপার সেই পিয়নটা আমাকে ডেকে বলল, আপনার সঙ্গে আসা সেই কুকুরওয়ালা ম্যাডাম এসেছিলেন আজ সকালে। তিনি বের হয়ে যেতেই স্যার আমার কাছে চা চাইলেন। আমি যখন চা নিয়ে এলাম স্যারকে তখন খুব মনমরা দেখতে পেলাম। কিছু হয়েছে কিনা জিজ্ঞেস করতে স্যার মাথা নেড়ে না করলেন। তারপর ছোট স্যারের কাগজ নিয়ে স্যারের রুমে ঢুকে দেখি স্যার ফ্যানের সঙ্গে ঝুলছে। আমি তখন ভাবলাম, তিথির এসেছিল। এই কথাটি শুনে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। তিথি তো সারা সকাল আমাদের সঙ্গে, তবে ও কখন এখানে এলো? নিশ্চয়ই পিয়নটা ভুল দেখেছে। আমি নিশ্চিত হবার জন্য জিজ্ঞেস করলাম, কুকুরটা কি সঙ্গে ছিল? কেননা তিথি কোথাও গেলে কুকুরটা তার সাথেই যায়। পিয়নটা মাথা নেড়ে না করলো। আমি মনে মনে ঠিক করলাম এ ব্যাপারে তিথিকে কিছু বলার দরকার নেই, শুধু শুধু বেচারি মনে কষ্ট পাবে। পুলিশ ব্যাপারটা তদন্ত করছে। আজিমপুরে লাশ দাফন করে বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল। ফুপুর অবস্থা খুবই খারাপ। মা আর লাবণী ফুপুর বাসায় চলে গেছে, রাতে সেখানেই থাকবে। গোসল করে কোনো রকমে খেয়ে আমি শুয়ে পড়লাম। রাতে ঘুমাতে পারলাম না ঠিক মতো। সারা রাত্রি মনে হলো কে যেন ঘরের ভেতর পায়চারি করছে। দু একবার দেখার চেষ্টা করেও কিছুই দেখতে পেলাম না। রাতে ফুপাকে স্বপ্নে দেখলাম। আমি দেখলাম তিথির কুকুরটা আমাকে তাড়া করছে। আমি ভয়ে ছুটছি তো ছুটছি, কোথাও আশ্রয় পাচ্ছি না। ছুটতে ছুটতে আমি একটা বাড়িতে ঢুকে পড়লাম। সেখানে ফুপির সেই ফকির বাবাকে দেখতে পেলাম। সাদা কাপড় পরা দরবেশের মতো একজনকে ঘিরে সবাই বসে আছে। সাদা কাপড় পরা লোকটি আমাকে তার পাশে বসতে বলল। আমি বসে পড়লাম। লোকটি আমার হাতে কিছু একটা দিল। আমি হাত মুঠ করে রাখলাম। মনে হলো আমার হাতের মুঠোর ভেতর গরম কয়লা দিয়ে দেওয়া হয়েছে। আমার ঘুম ভেঙে গেল। আমি চোখ খুলে দেখি তিথি আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে। কুকুরটা ঘরের ভেতর দরজার কাছে দাঁড়িয়ে আছে। চোখ দুটো দিয়ে যেন আগুন চিত্রে পড়ছে, যেন তিথির হুকুমের অপেক্ষায় আছে সেই কুকুরটা। হুকুম পেলেই আমাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। আমি ভয়ে জ্ঞান হারালাম। ফুপা মারা যাবার ঠিক 15 দিনের মাথায় সকালবেলায় মার হইচয়ে ঘুম ভাঙল। সকাল থেকে নাকি বাদলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বাদল তো কখনোই এমন করে না। সেই ছোটবেলা থেকে ও আমাদের সঙ্গে থাকে, কাউকে না বলে দোকানেও যায় না। বাদল রান্নাঘরেই ঘুমাতো। গত রাতেও সেখানে শুয়েছিল। বিছানাপত্র তেমনই আছে, বাহিরে বের হবার গেটও তালা দেওয়া। তাহলে ও গেল কোথায়? আমি মাকে বললাম, আছে হয়তো আশেপাশে কোথাও, চলে আসবে, তুমি চিন্তা করো না মা। কথাগুলো বলে আমি আবারও শুয়ে পড়লাম। তিথিকে দেখলাম মায়ের সাথে নাস্তা বানাচ্ছে। আবারও চেঁচামেচিতে ঘুম ভাঙল।
এবার বেশ বিরক্তই হলাম। বাইরে এসে দেখি পাশের বাসার একটি ছেলে হাত নেড়ে নেড়ে সবাইকে কি যেন বলছে। কি হয়েছে জিজ্ঞেস করতেই বলল, জগলু ভাই, দেখে যান এদিকে। ছেলেটা বাসা থেকে বের হয়ে গেল। আমি আর তমাল ছুটলাম ওর পেছনে পেছনে। আমাদের বাসার কিছুটা সামনে হাতের বাম পাশে যে ডাস্টবিনটা আছে, ওটার কাছে গিয়ে একটা জটলা দেখতে পেলাম। কাছে গিয়ে যা দেখলাম তাতে আমার মৃত্যু হলে অবাক হতাম না। ডাস্টবিনের মধ্যে বাদলের কাটা মাথা পড়ে আছে। আমার মাথা ঘুরে উঠল, বমি পেয়ে গেল। কোনো রকমে তমালের গায়ে ভর দিয়ে বাসায় ফিরলাম। দুপুর নাগাদ অন্য একটি এলাকায় বাদলের দেহের অন্যান্য অংশ পাওয়া গেল। বাসায় পুলিশ এসেছে। আমাদের সবাইকে থানায় যেতে হবে। যতই বলছি আমরা কিচ্ছু জানি না, এসআই নাসির তা মানছেন না। আমাদের বাসার ছেলে আমরা কেন মারব, তাও আবার এমন ভয়াবহভাবে। সাথে থাকা পাতলা মতো একটা সেপাই বলছে, স্যার, থানাতে নিয়ে পেদানি দিলেই সুরসুর করে সব কথা বের করে দেবে। বাসায় মানুষের ভিড় উপচে পড়ছে। কি করব বুঝতে পারছি না। এলাকার কয়েকজন মুরব্বীও আছেন, তারা আমাদের হয়ে কথা বলছেন। আমাদের বাড়ির ছেলেকে আমরা কেন মারব? কিন্তু এসআই নাসিরের এক কথা, আমরা এর সঙ্গে কোনো না কোনো ভাবে জড়িত আছি। আমরাই খুন করে বাহিরে ফেলে দিয়ে এসেছি, তাই আমাদের থানায় যেতেই হবে। কোর্টই প্রমাণ করবে আমরা খুনি নাকি সাধু। মা আর লাবণী সকাল থেকে কেঁদে চলেছে। বাবা কিছু বলছে না। যা কিছু বলার আমিই বলার চেষ্টা করছি। এসআইয়ের সঙ্গে চিল্লাচিল্লির এক পর্যায়ে তিথি বের হয়ে এলো ঘর থেকে। তিথি বলল, আপনি পেয়েছেন কি? যা ইচ্ছা তাই করবেন? টাকা খাওয়ার ফন্দি করছেন, তাই না? তিথি রেগে মেগে কথাগুলি বলে। ওর কথায় এসআই নাসিরের শরীরে যেন আগুন লেগে গেল। চিৎকার করে বলল, এই মেয়ে চুপ, একদম চুপ। আমি তিথিকে থামাতে গেলাম। তিথি আমাকে সরিয়ে দিয়ে বলল, কেন? সত্যি কথায় শরীরে ফোসকা পড়ছে। একটা ফোন করব, শরীরে আর পুলিশের কাপড় থাকবে না, রাস্তায় রাস্তায় ভিক্ষা করবি। তিথির এ জাতীয় কথায় আমি বেশ অবাক হলাম। তখন এসআই বলল, কর, তোর কোন বাপের ফোন করবি কর। এসআই লাঠি নিয়ে তিথির দিকে তেড়ে গেল। আমি ভয় পেয়ে গেলাম। আবার না মেরে বসে। তিথি সত্যি সত্যি ফোন করে বলল, নে কথা বল, আমার বাবার সাথে কথা বল, ছাগল কোথাকার। এসআই তিথির হাত থেকে ফোনটা একরকম ছিনিয়ে নিল। তারপর খুব ভাবের সঙ্গে জিজ্ঞেস করলো, কে বলছেন? আমি এসআই নাসির বলছি। কয়েক মিনিটের মধ্যেই নাসিরের চেহারার পরিবর্তন চলে এলো। নাসির শুধু বলছে, জি স্যার, ইয়েস স্যার, কোনো সমস্যা নেই স্যার, ভুল হয়ে গেছে স্যার, ক্ষমা চাচ্ছি স্যার, আর কোনোদিন এরকমটা হবে না স্যার, আমি এখন মাপ চাচ্ছি স্যার, স্যার ভুল হয়ে গেছে স্যার। নাসিরের মুখে ফেনা তুলে ফেলেছে স্যার স্যার বলতে বলতে। আবারও আমি বেশ অবাক হলাম। তিথির এমন কোনো পাওয়ারফুল আত্মীয়র কথা তো ও আমাকে আগে কখনোই বলেনি, যার কথায় এসআই নাসিরের মতো লোকও মুখে ফেনা উঠে যায়। তখনই মনে হলো আমি আসলে তিথির সম্পর্কে তেমন কিছুই জানি না। নাসির ফোনটা তিথির হাতে দিয়ে আমাদের সবাইকে আরো এক ধাপ অবাক করে দিয়ে ওর পা জড়িয়ে ধরলো আর বলল, ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন। তিথি রাগে কাঁপছে, ফর্সার শরীর লাল হয়ে গেছে। কোনো রকম পা ছাড়িয়ে বলল, এই মুহূর্তে বাসা খালি করে দিতে এবং প্রকৃত খুনিকে বের করে আনতে, তা না হলে খুব খারাপ হবে। কথাগুলো বলে তিথি আর দাঁড়ালো না, ভেতরে চলে গেল। পুলিশ তার দলবল সহ তাড়াহুড়ো করে বাড়ি থেকে বের হয়ে গেল। যাবার আগে অন্য সবাইকে, যারা এতক্ষণ মজা দেখছিল, সবাইকে বাসা থেকে বের করে গেট বন্ধ করে দিয়ে গেল। হঠাৎ করেই বাড়িটা আবারও নীরব হয়ে গেল। রাতে
বাসায় পায়ের শব্দ যেন বেড়েই চলেছে। কে যেন বারান্দায় এ মাথা থেকে ও মাথায় হেঁটে বেড়ায়। আমি বেশ কয়েকবার দেখতে চেষ্টা করেও কাউকে দেখতে পাইনি। এখন শব্দটা শুধু আমি শুনি না, মা, লাবণী, তমাল সবাই শুনতে পায়। বাড়িতে কেমন একটা ভৌতিক পরিবেশ বিরাজ করছে। কয়েকদিন যাবৎ লক্ষ্য করছি তিথি সারাক্ষণ কেমন চুপচাপ হয়ে থাকে। জিজ্ঞেস করলেও তেমন কিছু বলে না, কেমন জানি হয়ে যাচ্ছে ও। খুব একটা বাসার বাইরে বের হতে চায় না। আমি মনে করেছি বাদলের মৃত্যুটা সবার মনে বেশ দাগ কেটে গেছে। মা তো সবসময়ই কাঁদেন। এর মধ্যে ফুপি ফোন করেছিলেন, তিনি নাকি আজকাল কি সব উল্টোপাল্টা স্বপ্ন দেখছেন। প্রায় রাতেই নাকি দেখেন ফুপা ড্রয়িং রুমে বসে আছে। তিনি আবার ফকিরের কাছে খুব যাতায়াত করছেন। 2-3 জন ফকির বাসা পাহারা দিচ্ছে। ফুপাকে নাকি শয়তানে মেরেছে। মা আর লাবণীকে নাকি আরো কি সব বলেছে। আমার সঙ্গে কথাগুলো বলতে চান। বেশ কয়েকবার ফোন করেছেন। আমি যাচ্ছি করেও শেষ পর্যন্ত আর যাইনি। এসব ভূত পেতে আমি বিশ্বাস করি না। আসলে ফুপুর বাসায় যাবার মতো সময়ও পাইনি। আমি কাজে যোগ দিয়েছি। 9টা থেকে 5টা অফিস, নতুন চাকরি, অনেক কাজ। কিন্তু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে সবকিছু, তাল মেলাতে পারছি না। রাত বাজে 1টা কি 2টা হবে। লাবণী শুয়েছিল বিছানায়। হঠাৎ বারান্দা থেকে সেই পায়ের শব্দ ভেসে এলো। ল্যাংচে ল্যাংচে কেউ হাঁটছে। আজ দেখতেই হবে কে প্রতিদিন এভাবে হাঁটে। একবার মনে হলো বাবা না তো, কিন্তু এত রাতে বাবা কেন হাঁটবে। লাবণী বিছানা থেকে উঠে পড়ল। কেউ বারান্দার উপর এক প্রান্ত থেকে অপর প্রান্তে হেঁটে হেঁটে এদিকটায় আসছে। পাশের বিছানায় তমাল ঘুমাচ্ছে। লাবণী কয়েকবার তমালকে ডাকলো, কিন্তু তমালের গভীর ঘুমে আচ্ছন্ন। লাবণী বিছানা ছেড়ে দরজার কাছে গেল। যতটা সম্ভব শব্দ না করে আলতো করে খুলে ফেলল দরজার উপরের ছিটকেনি। তারপর অপেক্ষায় থাকলো দরজা পর্যন্ত শব্দটা আসার। শব্দটা একটু একটু করে এগিয়ে আসছে। লাবণী অপেক্ষা করছে। ওর শরীর কেমন জানি অজানা এক ভয়ে কেঁপে কেঁপে উঠছে। দরজার কাছে শব্দটা আসতেই ও এক টানে খুলে ফেলল দরজা। প্রায় সাথে সাথেই বারান্দায় জ্বলতে থাকা লাইটটা নিভে গেল। লাবণীও ভয় পেলেও দরজা ধরে দাঁড়িয়ে থাকলো। চোখে অন্ধকারটা সয়ে আসতেই ও দেখতে পেল ঠিক ওর দরজার সামনে ফ্লোরে কুকুরটা বসে আছে, আর ঠিক পাশে বসে আছে তিথি, আর তিথির গা ঘেঁষে বসে আছে বাদল। 3 জন মাথা নিচু করে কিছু একটা খাচ্ছিল। দরজা খোলার শব্দে একসঙ্গে সবাই মুখ তুলে তাকালো লাবণীর দিকে। ভয়ে লাবণীর মনে হলো ও হয়তো এখন মরে যাবে। বুক হাঁপড়ের মতো লাফাচ্ছে। ফ্লোরের দিকে চোখ যেতেই লাবণী স্পষ্ট দেখতে পেল 1-1.5 বছরের একটা বাচ্চা ছেলের দেহ পড়ে আছে। সেটাতে কামড় বসিয়ে খাচ্ছে 3 জন। তিথি লাবণীর দিকে তাকালো। তিথির বুকের ওপরটা ভেসে যাচ্ছে রক্তে, ঠোঁট বেয়েও রক্ত ঝরছে। বাকি 2 জন কচমচ করে বাচ্চাটাকে খাচ্ছে। লাবণীর হাত দুটো যেন দরজার সঙ্গে আটকে আছে। ও চিৎকার করতে চেষ্টা করেও পারল না। মুখ দিয়ে মৃদু গড়গড় শব্দ ছাড়া আর কিছুই বের হলো না। তিথি মাটি থেকে শূন্যে ভাসছে। একটা আঙুল তুলে লাবণীকে কোনো শব্দ না করতে নিষেধ করে। তিথি ভাসতে ভাসতে ওর দিকে আসতেই লাবণী 1 পা 2 পা করে পিছিয়ে গেল। তিথি ও লাবণীর সাথে সাথে ওর রুমে ঢুকে গেল এবং সাথে সাথে দরজাটা বন্ধ হয়ে গেল। আর প্রায় সাথে সাথেই একটি আত্মচিৎকারের রাতের নিস্তব্ধতাকে ভেঙে খান খান করে দিল। পরের দিন লাবণীকে পাওয়া গেল ওর ঘরে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায়। আমাদের সবার পাগল হবার মতো অবস্থা। ফুপি এসেছেন, আমাকে আড়ালে ডেকে নিয়ে বলছেন, তোর বউকে এখনই তারা, ও একটা ডাইনি, সবাইকে শেষ না করে ছাড়বে না। তুই কাল অবশ্যই আমার বাসায় আসবি।
লাবণীকে আজিমপুরে দাফন করে এসে দেখি মা বাবা দুজনকেই ফুপি নিয়ে গেছেন। সন্ধ্যা নাগাদ তমালো চলে গেল। পুরো বাড়িতে আমি কেমন যেন একলা হয়ে গেলাম। তিথি কিন্তু বেশ স্বাভাবিক, যেন কিছুই হয়নি। দু একবার মনে হয় গুনগুন করে গান গাইতে শুনেছিলাম। গোসল করে এসে দেখি কুকুরটি আমার ঘরে খাটের কাছে এসে বসে আছে, আর তিথি খাটে বসে ওর মাথা হাত বুলাচ্ছে। আমি কপাল কুঁচকে চিৎকার করে উঠলাম, ওটা ঘরের ভেতর কেন? কি পেয়েছো তুমি? বের করো ওকে। আমি কুকুরটাকে মারার জন্য কিছু খুঁজতে লাগলাম। আমার হঠাৎ চেঁচামেচিতে কুকুরটা ঘর ঘর করে উঠল। একবার তাকালো তিথির দিকে, যেই হুকুম পেলেই আমাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। তিথির মুখের কেমন একটা ভঙ্গি করে ইশারা করতেই কুকুরটি ঘর থেকে বের হয়ে গেল। তিথিও দরজা টেনে দিয়ে ঘর থেকে বের হয়ে গেল। লাবণীর জন্য বুকের ভেতরটা কেমন জানি করে উঠল। আমি কেঁদে ফেললাম। লাবণী আমার বোন, তুই কেন এভাবে চলে গেলি? বুকের ভেতরটা মোচড়াতে লাগলো। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বলতে পারবো না। ঘুম ভাঙলো পায়চারের শব্দে, কারা যেন ফিস ফিস করে কথাও বলছে। আমি বিছানা থেকে উঠে দরজার কাছে গেলাম। দরজা বাহির থেকে বন্ধ। আমি খুলতে চেষ্টা করেও খুলতে পারলাম না। বারান্দা থেকে কথাবার্তার শব্দ ভেসে আসছে। আমি দরজা খুলতে না পেরে জানালা খুলতে চেষ্টা করলাম, সেটাও পারলাম না। ছিটকেনি ধরে টানাটানি করতে আঙুল কেটে রক্ত বের হয়ে এলো। আমি সেদিকে ভ্রুক্ষেপ করলাম না। অনেকক্ষণ টানাটানি করার পর জানালাটা সামান্য ফাঁক হয়ে গেল। আমি তা দিয়ে বাহিরে তাকালাম। বাহিরটা কেমন যেন অন্ধকার, কিন্তু তারপরেও আমি লাবণীকে স্পষ্ট দেখতে পেলাম। জানালা দিয়ে তিথির পেছনটা দেখা যাচ্ছে। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি। লাবণীর পাশেই বাদলও দাঁড়িয়ে আছে। মনে হলো কেমন যেন কালো হয়ে গেছে। চোখ দুটো যেন কোঠর থেকে বেশ খানিকটা বাহিরে বের হয়ে আছে। জিহ্বাটা কুকুরের মতো লক লক করছে। ভয়ের একটা ঠান্ডা স্রোত আমার শির দ্বারা বেয়ে নেমে গেল। আমি শুধু তাকিয়ে রইলাম। কি করব কোনো কিছুই চিন্তা করতে পারছিলাম না। হঠাৎ লাবণীর চোখ পড়ল আমার দিকে। ও আঙুল দিয়ে আমাকে দেখিয়ে কিছু একটা বলল। মুহূর্তে তিথি পিছন ফিরে তাকালো। আমি চোখের পলকে সরে গেলাম। বিছানায় এসে উপুর হয়ে শুয়ে পড়লাম, যেন আমার মুখ দেখা না যায়। বিছানায় শোয়া মাত্র দরজা খোলার শব্দ পেলাম। বেশ বুঝতে পারলাম সবাই ঘরের ভেতর ঢুকেছে। খাটের কাছে সবাই এসে দাঁড়ালো। আমি মরার মতো পড়ে আছি। তিথি আমার পা ধরে নাড়া দিল। আমি অনুভব করলাম ঠান্ডা একটা হাত আমার পা ধরে নাড়াচ্ছে। বাদল লাফ দিয়ে বিছানায় উঠে এলো। তারপর কুকুরের মতো হামাগুড়ি দিয়ে আমার মুখের কাছে মুখ এনে শুকতে লাগলো। খাটের আরেক পাশে এসে লাবণী আমাকে উল্টে দিল। আমি টের পেলাম ওর শরীরে অসম্ভব জোর। তিথি আমার বুকের উপরে উঠে বসেছে। আমি বুঝতে পারলাম, কিন্তু ঘুমের ভান করে পড়ে থেকে কোনো লাভ হবে না। ওর দিকে তাকালাম, তারপর বললাম, স্যার আমাকে শয়তানি। তিথি এবার হেসে উঠছে। ঠোঁটের দুপাশ দিয়ে বের হয়ে এসেছে দুটো ধারালো দাঁত। আমি ওকে বুকের ওপর থেকে সরাতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। বিশ্রী একটা গন্ধে ভরে গেছে সারা ঘর। তিথি আমার গলার কাছে ওর মুখটা নিয়ে আসে। আমি প্রাণপণ চেষ্টা করছি নিজেকে বাঁচাতে, কিন্তু হাত পা এক ফোঁটাও নাড়াতে পারছি না। আমার দম ভারী হয়ে আসছে। মনে হলো আমি হয়তো মারা যাব। বুকের উপর যেন পাথর চেপে বসেছে। ঠিক এমন সময় ঘরের ভেতর ঢুকলো ফুপিসহ আরো কয়েকজন ফকির। তারা একত্রে চিৎকার করে উঠল, ছাড় এই বলে। একজন কিছু পানি ছুঁড়ে মারল। লাফ দিয়ে তিথি নেমে গেল আমার বুকের ওপর থেকে। লাবণী, বাদল, কুকুরটাও লাফিয়ে পড়ল মাটিতে। প্রায় সঙ্গে সঙ্গে একজন বল্লম জাতীয় কিছু একটা ঢুকিয়ে দিল কুকুরটির পেটে।
ফিনকি দিয়ে রক্ত বের হয়ে এলো। কয়েক ফোঁটা আমার চোখে মুখেও পড়ল। লোকটি শরীরের সব শক্তি দিয়ে কুকুরটাকে চেপে ধরল মাটির সঙ্গে। কয়েকটা জোরে ঝাঁকি দিয়ে কুকুরটার শরীর স্থির হয়ে গেল। তিথি বাতাসে ভাসছে, ওর দিকে সবাই পানি ছুঁড়ে মারছে আর বলছে, যা। তিথি ভয়ঙ্কর ভাবে শব্দ করছে। লাবণী আর বাদলকে কয়েকজন ঘিরে ফেলেছে। সবাই বেশ জোরে জোরে বিভিন্ন আয়াত পড়ছে আর পানি ছিটিয়ে মারছে। শরীরে পানি পড়ার সঙ্গে সঙ্গে ওদের মুখ যন্ত্রণায় বিকৃত হয়ে যাচ্ছে। সাদা দাড়িওয়ালা একজন দুমুঠো মাটি ছুঁড়ে দিতেই মাটিতে তিথিকে ঘিরে একটি আর লাবণী আর বাদলকে ঘিরে আরেকটি, দুটি সার্কেল হয়ে গেল। তারপর উনি বললেন, তোর খেলা এখন শেষ, তুই আর এই রেখা থেকে বের হতে পারবি না। তখন তিথির বলে উঠল, তোদের সবাইকে মেরে ফেলবো, চিরে টুকরো টুকরো করে ফেলবো। উত্তার বাচ্চারা, কেউ বাঁচবি না, মরবি, সবাই মরবি। তিথি অসভ্য ভাষায় গালাগালি করছে। পরক্ষণেই আমার দিকে তাকিয়ে সেই আগের নরম স্বরে আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, জগলু, আমার জান বাঁচাও। জান, ওরা সব শয়তান, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সাদা দাড়িওয়ালা আমাকে পিছনে টেনে এনে বলল, খবরদার, ওর কথায় কান দেবে না। তারপর তিথির দিকে তাকিয়ে বলল, তোর খেলা শেষ। তিনি নিজ মাথা নাড়তে নাড়তে কথাগুলো বললেন। তারপর বিড়বিড় করে দোয়া পড়তে পড়তে দুমুঠো মাটি ছুঁড়ে দিতেই তিথি, লাবণী, বাদলের শরীরে যেন আগুন লেগে গেল। কয়েক মুহূর্তের মধ্যেই জ্বলে ওঠা আগুনে পুড়ে তিথি, লাবণী, বাদল রীতিমতো কয়লা হয়ে গেল। কুকুরটাকে তিনি পুড়িয়ে ফেলতে বললেন। দুজন টেনে বাহিরে এনে কুকুরটার শরীরে আগুন দিয়ে দিল। তিথি, লাবণী আর বাদলের ছাইগুলো একজন একটি কাচের বয়ামে তুলে ঘর থেকে বের হয়ে গেল। দাড়িওয়ালা লোকটি আমার শরীরে এক মুঠো মাটি ছিটিয়ে দিয়ে এক বোতল পানি ঢেলে দিতেই আমি জ্ঞান হারালাম। পরিশেষ কেউ খেয়াল করলো না। সবাই যখন জগলুদের বাড়ি থেকে জগলুকে সহ বের হয়ে গেল, ঠিক তখন দুটো নারকেল গাছের মাঝখানে বসে আছে একটি 2 কি 3 বছরের মেয়ে, অবিকল তিথির মতোই দেখতে। আর তার পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে ছোট্ট একটি কালো রঙের কুকুর। তো ইমরান ভাই, এটাই ছিল আজকের ঘটনা। আশা করি ঘটনাটি আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন এবং আমাদের শ্রোতা বন্ধুদের ঘটনাটা অনেক বেশি ভালো লাগবে। শ্রোতা বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং ঘটনাগুলোকে ভালো লাগলে শেয়ার করে দেবেন। এতে করে আমাদের ভূতারটা সবার কাছে পরিচিতি লাভ করবে। তো কথা হবে আবারও নতুন কোনো ঘটনা নিয়ে। আমি মোকসেদ হাসান, বাসা নেত্রকোনা, 7 পাই রেল ক্রসিং। Hey মোকসেদ ভাই, once again another masterpiece স্টোরি আমাদেরকে দিয়েছেন ভাই। ধন্যবাদ ভাই, ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভাই। এরকম ভিন্ন রকম, এরকম ডার্ক একটা ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সত্যি ভাই, ঘটনাটা বেশ রহস্যময় ছিল। মানে ঘটনার ডার্কনেসটা ধীরে 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 মানে উপরের দিকে বেড়েই গেছে। সত্যি ভাই, অসাধারণভাবে ঘটনাকে সাজিয়েছেন আপনি। আমি পার্সোনালি ভাই যখন পড়তেছিলাম না, আই ক্যান ইমেজিন মানে কি কি হচ্ছিল এখানে, কিভাবে সবকিছু আমি যেন ভিজুয়ালাইজ করতে পারছিলাম, দেখতে পারছিলাম। এরকম একটা মানে এরকম সুন্দরভাবে আপনি লিখে পাঠিয়েছেন। তো মোকসেদ ভাই, আপনাকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে ভাই অসংখ্য ধন্যবাদ জানাই। তো লিসেনার্সগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন মোকসেদ ভাইয়ের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে।
তো আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় রইলাম। আর আপনাদেরকে বলবো, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাদের ঘটনাগুলো শোনেন, আমাদের ঘটনাগুলো উপভোগ করেন, তাদেরকে বলবো আপনারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে 2টি বই আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে সরাসরি ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা-শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো বন্ধুগণ, এই ছিল আজকের আমাদের 100তম এপিসোডের স্পেশাল ঘটনা। আশা করি আপনারা অনেক বেশি উপভোগ করেছেন, অনেক বেশি ভালো লেগেছে। তো আপনাদের কাছে ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কেমন ঘটনা আপনারা শুনতে চান সেটাও আমাদেরকে জানাতে পারেন। তো আমাদের এই 100তম এপিসোড উপলক্ষে আগামীকালও কিন্তু আপনারা শুনতে যাচ্ছেন আমাদের দায়ান খ্যাত আরিফ ভাইয়ের আরও একটি দুর্দান্ত ঘটনা। তো আগামীকালের এপিসোডের নিমন্ত্রণ দিয়ে আজকের মতো আমি ইমরান এইচ খান এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভূত আড্ডার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।